হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে দেখব। তো মৌর্য সাম্রাজ্যের কোন কোন টপিকগুলোকে এই লেকচারে আমরা কমপ্লিট করব সেটাকে প্রথমে দেখে নাও। যে প্রথমে আমরা দেখব যে মৌর্য সাম্রাজ্যের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি, অর্থাৎ হিস্ট্রি অফ দি মৌর্যান পিরিয়ড, তার যে অরিজিন সোর্সটা, ঠিক আছে, সেখান থেকে আমরা প্রথমে আমরা সেটাকে জানবো। তারপরে আমরা জানবো যে মৌর্যরা কারা ছিল, অর্থাৎ মৌর্যদের অরিজিন সম্পর্কে দেখব। তারপর মৌর্যদের যে এম্পায়ার যারা ছিল, মৌর্যদের বা মৌর্য সাম্রাজ্যের যারা শাসক ছিল, সেই সমস্ত শাসকদের সম্পর্কে আমরা দেখব। প্রথমে দেখব যে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে বিন্দুসার। বেসিক্যালি তিনটি যে শাসক রয়েছে, তিনজন যে শাসক রয়েছে, সেই তিনজন শাসকদেরকে নিয়ে আমরা প্রাইমারিলি ডিসকাস করব। প্রথমে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে হচ্ছে বিন্দুসার, তারপরেও আমরা অশোক সম্পর্কে পড়ব। তারপরে লেটার মৌরিয়ান পিরিয়ডের, বা বলতে পারো লেটার মৌরিয়ান নয়, মানে লেটার এম্পারার যারা ছিল মৌর্য সাম্রাজ্যের, তাদের সম্পর্কে জাস্ট একটু ওভারভিউ নিয়ে নেব যে শেষ মৌর্য সম্রাট কে ছিল, বা মৌর্যদের পরবর্তী যারা শাসক ছিল তারা কেন মৌর্য সাম্রাজ্যটিকে টিকিয়ে রাখতে পারলো না। বা অর্থাৎ সেখানে আমরা ডিসকাস করব যে ডিক্লাইন অফ দি মৌরিয়ান এম্পায়ার, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পতনের কারণটা কি, সেখানে অ্যাকচুয়ালি আমরা একটু ডিসকাস করে নেব। তারপরে যেটা দেখব যে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল। সেই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা দেখব তাদের সোসাইটি কেমন ছিল, তাদের ইকোনমিক কন্ডিশন কেমন ছিল, সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে তাদের কালচারাল যে লাইফগুলো সেগুলো কেমন ছিল। তারপরে লাস্টলি যেটা দেখব সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের আর্টটা কেমন ছিল, আর্ট অ্যান্ড আর্কিটেকচার বলতে পারো, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার যেটার পোর্শনের আমরা দেখব, তো সেটা কেমন ছিল সেটাকে দেখব। তবে সেটাকে করার আগে আমি প্রথমে বলিনি যে দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে মৌর্য পিরিয়ডের আগে আমাদের প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তোমার অ্যানসেন্ট হিস্ট্রি যখন শুরু হচ্ছে, তো আমি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে আমি প্রথমে একটু বলে নেব যে তার ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল। ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল, তোমরা সকলেই জানো যে 2500 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত অলমোস্ট প্রায় 1000 বছর তো নয়, জাস্ট 850 বছর মতো এখানে কি চলছিল, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন চলছিল। ঠিক আছে, তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন তার যে পিরিয়ড বা তার যে টাইম কালটা ছিল সেটা 2500 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত। তারপরে আমাদের কাছে আসছে কোনটা, বৈদিক পিরিয়ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বৈদিক পিরিয়ডের মেন যাদের সম্পর্কে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে আর্যদের সম্পর্কে আমরা দেখেছি যে বৈদিক পিরিয়ডের মধ্যে আর্যরাই পুরো বৈদিক পিরিয়ডটাকে পরিচালনা করেছে, যেখানে ঋগ্বেদ, হ্যাঁ, অর্থাৎ বেদকে কম্পাইল করা হয়েছে, বেদকে লেখা হয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই যে বেদগুলোকে যখন কম্পাইল করা হচ্ছিল, তো সেটা হচ্ছে এই বৈদিক পিরিয়ডের সময়, যার যে টাইম পিরিয়ডটা কখন ছিল 1500 থেকে 600 বিসি পর্যন্ত। তারপরে 600 বিসি থেকে 322 বিসি পর্যন্ত এইখানে আমরা বলছিলাম যে তিনটা ইনসিডেন্ট বা তিনটা পিরিয়ড বলতে পারো একসঙ্গে প্যারালালি চলছিল, যেখানে আমরা দেখছিলাম ডাইনাস্টি রুল চলছিল, অর্থাৎ যেখানে হর্ষঙ্ক ডাইনাস্টি চলছিল, রুল করছিল, তারপরে শিশুনাগ ডাইনাস্টি রুল করছিল, লাস্টলি নন্দ ডাইনাস্টি রুল করছিল, এবং সেই সঙ্গে সঙ্গে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার থেকে ফরেন ইনভেশন চলছিল, এবং ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আলেকজান্ডারের ইনভেশনটা। আলেকজান্ডার সে ছিল ম্যাকডোনিয়ান রুলার, তো সে যখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার থেকে যে তোমার অ্যাটাকটা করছিল, এবং আলেকজান্ডার, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আলেকজান্ডারের সঙ্গে পুরাসের যে যুদ্ধটা হয়, যেখানে আলেকজান্ডার জয়লাভ করে, তো সেই যুদ্ধটাকে আমাদের মনে রাখতে হবে একটু, কারণ সেটা আমাদের পরে গিয়ে কাজে লাগবে। তারপরে হচ্ছে রিলিজিয়াস মুভমেন্ট চলছিল, কারণ জৈনিজম এবং বুদ্ধিজম। কারণ লেটার বৈদিক পিরিয়ডের সময় কি ঘটনা ঘটছিল, লেটার বৈদিক পিরিয়ডের সময় এরকম স্ট্রাকচার দাঁড়িয়ে গেছিল। আচ্ছা, তো প্রথমেই বলে নিই যে লেটার বৈদিক পিরিয়ড কোন পিরিয়ডটাকে বলা হচ্ছে, 1000 বিসি থেকে 600 বিসি পর্যন্ত। এবার ওই যে লেটার বৈদিক পিরিয়ডের সময় ব্রাহ্মণদের আধিপত্যটা সমাজের উপর খুব বেড়ে যায়, আর এই কারণে বিভিন্ন সায়েন্টিফিক তো বলা যাবে না, বিভিন্ন রিচুয়ালসের পরিমাণগুলো সেগুলো কিন্তু সাধারণ মানুষের যে নর্মাল লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইলকে ব্যাহত করে। আর সেই কারণের জন্যই বিভিন্ন ব্যক্তিত্বগণ বলতে পারো, বা বিভিন্ন রিলিজিয়াস মুভমেন্টগুলো বা ধর্মীয় যে আন্দোলনগুলো সেখানে গড়ে ওঠে, এবং দুটো ধর্মীয় আন্দোলন সম্পর্কে আমাদের
একটু ডিটেলে জানতে হবে, সেটা হচ্ছে যে বুদ্ধিজম এবং জৈনিজম, যেটা আমাদের অলরেডি করা হয়ে গেছে, সেখানে কোনো অসুবিধা নেই। তো বুদ্ধিজম এবং জৈনিজম সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? তো এই ৩টা ঘটনা কিন্তু একসঙ্গে প্যারালালি চলছিল। কোন সময়ের মধ্যে? ৬০০ থেকে ৩২২ বিসির মধ্যে, ঠিক আছে? এরপরেই চলে আসছি আমরা, এরপরেই আমরা দেখতে পাবো কি, এরপরেই আমাদের কাছে চলে আসবে যে ৩২২ বিসি থেকে অলমোস্ট ১৮৫ বিসি পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের তোমার ফাউন্ডেশন শুরু হবে, বা মৌর্য পিরিয়ডের মৌর্য সাম্রাজ্যের যে পিরিয়ডটা বা টাইম পিরিয়ডটা যেটাকে আমরা বলবো, সেটা হচ্ছে কোন সময় থেকে সেই টাইম যে পিরিয়ডটা আসবে সেটা আমাদের কাছে আসবে ৩২২ বিসি থেকে ১৮৫ বিসি পর্যন্ত। তো এই টাইম পিরিয়ডের মধ্যে কী কী ঘটনাগুলো ঘটবে সেগুলোকে আমরা এখন দেখব। তবে প্রথমে আমরা যেভাবে বলেছিলাম যে প্রথমে আমরা দেখব যে মৌর্য সাম্রাজ্যের সোর্সটা কী, মৌর্য সাম্রাজ্যের যে ইতিহাসের তার সোর্সটা কী। তো প্রথমে আমরা সেটাকেই দেখে নিই। দেখো, মৌর্য সাম্রাজ্যের সোর্সটা কী সেটাকে প্রথমে জানতে গেলে প্রথমে দেখব কি, দু ধরনের সোর্স থেকে আমরা মৌর্যদের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তার মধ্যে ছিল লিটারেরি সোর্স, অর্থাৎ কিছু কিছু বই ছিল। কারণ মৌর্য পিরিয়ডের সময় সেখানে যারা শাসক ছিল তাদের সেই শাসকের আন্ডারে যেই কোর্টটা ছিল সেই কোর্টে কিন্তু অনেক এমন ব্যক্তিত্বগণ থাকতো যারা কিন্তু মৌর্যদের সম্পর্কে কিছু কিছু বই লিখে গেছে। যেমন মেগাস্থিনিস, যে ছিল একজন গ্রিক অ্যাম্বাসিডার, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি ওই যে সেলুকাস নিকেটর, ঠিক আছে, সেলুকাস নিকেটর যখন চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যাবে তখন কিন্তু মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে রাখা হবে। তো একজন গ্রিক অ্যাম্বাসিডর একটা বই লিখছে, সেটা হচ্ছে ইন্ডিকা, এবং সেই ইন্ডিকা গ্রন্থের মধ্য দিয়ে আমরা মৌর্যদের ইতিহাস সম্পর্কে জানতে পারবো। ঠিক একইভাবে কৌটিল্যাস অর্থশাস্ত্র, অর্থাৎ চাণক্য বা কৌটিল্য, তার যে বই যেটা লেখা সেটা হচ্ছে অর্থশাস্ত্র, সেখান থেকে আমরা জানতে পারবো কিছু কিছু জিনিস। তো এটা হচ্ছে লিটারেরি সোর্স। তো আমি প্রথমে বোঝাতে চাইছি যে লিটারেরি সোর্সটাকে আমরা কোনটাকে বোঝাচ্ছি। তো লিটারেরি সোর্স হচ্ছে যে, লিটারেরি সোর্স সেটাকেই বোঝানো হচ্ছে যেটা হচ্ছে বিভিন্ন লেখার মধ্য দিয়ে আমরা মৌর্যদের হিস্ট্রি সম্পর্কে জানতে পারছি। আর আর্কিওলজিক্যাল সোর্সটা কোনটা হবে? তো আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে যেগুলো পড়বে সেটা হচ্ছে যে বিভিন্ন যে বলতে পারো ইনস্ক্রিপশান বা বিভিন্ন যে লেখাগুলো সেগুলো পিলারের মধ্য দিয়ে লিখে দিয়ে গেছে। এবার সেগুলো যখন দীর্ঘদিন ধরে কোনো একটা রুলার যখন তৈরি করার পর ওগুলো যখন মাটি চাপা পড়ে যায়, তারপর তুমি বলতে পারো সেখান থেকে বিভিন্ন এক্সকেভেশনের মাধ্যমে, বিভিন্ন খনন কার্যের মাধ্যমে ওগুলো যখন খুঁজে পাওয়া যায়, সেখান থেকে যখন আমরা কোনো পূর্বের ইতিহাস সম্পর্কে জানতে পারি, সেগুলোকে আমরা বলবো আর্কিওলজিক্যাল সোর্স। এবারে আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে বিভিন্ন এডিক্ট পড়বে, যেমন অশোকের এডিক্ট, ঠিক আছে, অশোকিয়ান এডিক্ট অ্যান্ড ইনস্ক্রিপশান, এরপরে জুনাগড়ের রক ইনস্ক্রিপশান। এই নামগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, না হলে বেশি কিছু না মনে রাখলেও চলবে। আমাদের মেইন যে টপিক বলতে পারো সেটাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিটারেরি সোর্সগুলো কেমন ছিল, এই লিটারেরি সোর্সের মধ্যে কি কি অ্যাকচুয়ালি ছিল। প্রথম দেখবে লিটারেরি সোর্সের মধ্যে সেটা ছিল কৌটিল্যাস অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা জানতে পারি, কৌটিল্যাস অর্থশাস্ত্র, প্রথমে বলে দিই কৌটিল্য কে ছিল। কৌটিল্য অ্যাকচুয়ালি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য ছিল, উপাচার্য বলছি, একজন অধ্যাপক বা শিক্ষক বলতে পারো, ঠিক আছে। তো কৌটিল্য অ্যাকচুয়ালি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের যখন উপাচার্য বলছি, শিক্ষক ছিল, তো তখন থেকে সে চন্দ্রগুপ্ত মৌর্যকে ট্রেনিং দেয়, এবং চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সাহায্যে বা তার সহায়তায় নন্দ ডাইনাস্টিকে হারিয়ে নিজে একটা ডাইনাস্টি স্থাপন করে, এবং সেটা হচ্ছে মৌর্য ডাইনাস্টি। তো বেসিক্যালি বলতে পারো সেই কৌটিল্য অ্যাকচুয়ালি একটা বই লিখেছিল, সেই বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র, যেটা প্রপারলি ডেডিকেট করেছিল মৌর্য সাম্রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, মানে মৌর্য সাম্রাজ্য চলছিল কিভাবে, সেই সম্পর্কে ওই বইটার মধ্যে লেখা রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে ওই সময়কার ইকোনমিক কন্ডিশন কেমন ছিল, কোন সময়কার ওই যে মৌর্য সাম্রাজ্যের ইকোনমিক কন্ডিশন কেমন ছিল, ঠিক আছে। অর্থাৎ বলতে পারো অর্থশাস্ত্র বইতে যেটা লেখা রয়েছে যে গভর্নেন্স অ্যান্ড পলিটি অব দি মৌরিয়ান পিরিয়ড, মৌর্য সাম্রাজ্যের গভর্নেন্স এবং পলিসি এই দুটো কেমন ছিল সেই সম্পর্কে এই বইতে অ্যাকচুয়ালি লেখা রয়েছে, ঠিক আছে, কৌটিল্যের অর্থশাস্ত্র। 2 নম্বর দেখো মেগাস্থিনিসের ইন্ডিকা।
তো মেগাস্তিনিস আমি আগেও বলেছিলাম, মেগাস্তিনিস কে ছিল? মেগাস্তিনিস ছিল, এর একটু গল্পটা বলে নিই। প্রথমে যখন 323 বিসিতে 323 বিসিতে আলেকজান্ডার আক্রমণ করেছিল কাকে? 323 বিসিতে আলেকজান্ডার আক্রমণ করেছিল তোমার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে, যেখানে পুরাসের সঙ্গে জয়লাভ করে, পুরাসের বিরুদ্ধে জয়লাভ করে আলেকজান্ডার। এবং আলেকজান্ডার জয়লাভ করার পরে সে সেখানে একজন আর্মি জেনারেলকে অ্যাকচুয়ালি তার হাতে দিয়ে যায় ওই পুরাসের পুরো এলাকাটাকে, এবং তার নাম ছিল সেলুকাস নিকেটর। তাহলে আলেকজান্ডার 323 বিসিতে ভারতকে আক্রমণ করে এবং আক্রমণ করে সেখানে জয়লাভ করে, এবং জয়লাভ করার পর তার একজন আর্মি জেনারেল সেলুকাস নিকেটরকে সেখানকার রাজা হিসাবে বসিয়ে দিয়ে যায়। তারপরে আলেকজান্ডার সে আবার গ্রিক দেশে ফিরে যায়। যদিও গ্রিক দেশে যাওয়ার পথে মাঝখানেই সে মারা যায়, সেটা আমাদের এখন আলোচ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে এখন আমাদের কাছে আলেকজান্ডার আক্রমণ করে জয়লাভ করার পর সেলুকাস নিকেটর আমাদের কাছে রয়েছে। এবার সেলুকাস নিকেটর কি করবে? সেলুকাস নিকেটর সে চন্দ্রগুপ্ত মৌর্য তার ডাইনাস্টিকে স্থাপন করার পর সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্তের মৌর্যের সঙ্গে একটা যুদ্ধ হয়, ঠিক আছে? এবং সেই যুদ্ধটা কত সালে হয়? সেটা হচ্ছে 305 বিসিতে। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন আরোহণ করে, তার যে করোনেশনটা হয় সেটা হচ্ছে 322 বিসিতে। তার পরে 305 বিসিতে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাস নিকেটরের একটা যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য জয়লাভ করে। এবার চন্দ্রগুপ্ত মৌর্য জয়লাভ করার পরে সেখানে সে দাবি রাখে যে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরের 500 এলিফ্যান্ট মানে 500টি হাতি যেই যুদ্ধে হারার পর যেটা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে চলে এসেছিল, সেই হাতিকে সে আবার সেলুকাস নিকেটরের কাছে ফিরিয়ে দেবে এই শর্তে যে তোমার সেলুকাস নিকেটরের কিছু জায়গা, যেমন বালুচিস্তান ছিল, ঠিক আছে, বালুচিস্তান, কাবুল, বর্তমান দিনের যেটা আফগানিস্তানের কিছু অংশ, তারপরে হচ্ছে কান্দাহার, হেরাত। তো এই যে এলাকাগুলো, এই এলাকাগুলোকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য নিজের অধীনে নিয়ে নেয়, এবং সেই সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য বলে যে তোমাকে, সেই সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য কি বলে যে তোমাকে একজন গ্রিক অ্যাম্বাসিডরকে আমার কোর্টে রাখতে হবে, তার যে মন্ত্রিসভা ছিল সেখানে রাখতে হবে, এবং সেখানে সে পাঠায়। এবং সেই যে অ্যাম্বাসিডর সেই হচ্ছে মেগাস্তিনিস। সে কোথায় আসে? চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে আসে, এবং সেখানে থেকে সে ইন্ডিকা বইটি রচনা করে। তো সেই বইটা থেকে আমরা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে তো জানতে পারছি, এবং সেখান থেকে কি জানতে পারছি? সেখান থেকে যে বিষয়টা সম্পর্কে জানতে পারছি যে সেখানেও একই কথা বলা রয়েছে যে সেই সময়কার গভর্নেন্স কেমন ছিল, ঠিক আছে? মানে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় বা মৌর্য পিরিয়ডের সময় ভারতের মৌর্য পিরিয়ডের গভর্নেন্সটা কেমন ছিল। এবং সেই সঙ্গে সঙ্গে ইন্ডিকা বইতে কিছু কিছু কথা এক্সট্রা লেখা রয়েছে, সেটা হচ্ছে মৌর্যদের অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে 7টি কাস্ট সিস্টেম ছিল, ঠিক আছে? কাস্ট সিস্টেম কিন্তু তখন ছিল। এবং আরেকটা কথা বলা ছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ওই বইতে বলা ছিল যে স্লেভারিটা কিন্তু ভারতে তো সেই সময় ছিল না। স্লেভারিটা সেই সময় ভারতে ছিল না। অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল আমি একটু ইতিহাসটা একটু পড়ে নিই। দেখো, স্লেভারিটা কিন্তু ওই সময়কার ওয়েস্টার্ন পোর্শনে, মানে যেটা গ্রিকের কাছাকাছি, বা তোমার বলতে পারো বর্তমান দিনের যেটা ইউরোপ বলা হচ্ছে, তো ইউরোপের কাছাকাছি স্লেভারিটাকে বলা হয়েছিল ওটা হচ্ছে লিগ্যাল। তাহলে লিগ্যাল যখন হয় তাহলে স্লেভারি থাকলেও কেউ সেটার উপর বেশি গুরুত্ব দেয় না। কিন্তু ভারতের দিকে যেহেতু মেগাস্তিনিস ছিল একজন গ্রিক অ্যাম্বাসিডর, এবার সে যখন ভারতে সেইগুলোকে লিখতে যাচ্ছে, তার চোখেও যদি স্লেভারি সম্পর্কে কোনো ইনসিডেন্ট আসেও সে সেগুলোকে মনে করে নিচ্ছে লিগ্যাল। আর এই কারণে তার লেখার মধ্য দিয়ে কিন্তু আমরা পেয়েছি যে স্লেভারিটাকে অ্যাবসেন্স রয়েছে। অ্যাবসেন্স মানে কি? এইটুকু অর্থে বোঝানো হচ্ছে যে স্লেভারিটা কিন্তু ভারতে তখনও ছিল, কিন্তু মেগাস্তিনিসের মতে ওটা ছিল যেহেতু সে একজন ওয়েস্টার্ন একজন লোক, গ্রিক থেকে এসছে, তো তার কাছে সে এটা মনে করেছে কি এটা লিগ্যাল, আর যেহেতু লিগ্যাল সে সেই কারণে এটাকে বাদ দিয়ে চলে গেছে, মানে স্লেভারিটাকে বাদ দিয়ে চলে গেছে। তো তাহলে এখানে আমরা বলবো না যে একদম ছিল না, কিন্তু মেগাস্তিনিসের মতে অ্যাবসেন্স ছিল, কারণ এটা ছিল লিগ্যাল। কারণ কোথায় লিগ্যাল ছিল? ওয়েস্টার্ন কান্ট্রিতে। তো এইগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। এরপরে আমরা জানবো কি, যে বিশাখা তত্ত্বের মুদ্রা রাক্ষস। বিশাখা তত্ত্বের মুদ্রা রাক্ষস যেটা কিন্তু গুপ্তা পিরিয়ডের সময় বিশাখা তত্ত্বের এই মুদ্রা রাক্ষস যে বইটিকে, এটাকে তোমার রচনা করা হয়। এবং মুদ্রা রাক্ষস থেকেও একই জিনিস আমরা জানতে পারি। এটা ডেসক্রাইব করে যে কিভাবে
দেখো প্রথমে বইটার নাম জানবে এবং বইটার থেকে আমরা কোন টপিকটা সম্পর্কে জানতে পারছি সেই সম্পর্কে একটু মনে রাখতে হবে। যেমন বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস থেকে আমরা কি জানতে পারছি? সেখান থেকে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে কৌটিল্যের সহায়তায় নিজের তোমার ওই যে মৌর্য সাম্রাজ্যকে স্থাপন করছে এবং নন্দ ডাইনাস্টিকে আপরুট করে দিচ্ছে, নন্দ ডাইনাস্টিকে শেষ করে দিচ্ছে, খতম করে দিচ্ছে, সেই সম্পর্কে বিশাখা দত্তের এই মুদ্রা রাক্ষস যে বইটি রয়েছে এই বইটিতে লেখা রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা জানতে পারছি পুরাণ থেকে কিছু খবর জানতে পারছি। পুরাণ থেকে কি জানতে পারছি? পুরাণ থেকে এটাই জানতে পারছি যে তোমার ওই যে মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন শাসক এসছে তাদের ক্রোনোলজিটা কেমন, মানে কার পরে কোন শাসকটা এসছে। ঠিক আছে, যে পুরাণ থেকে আমরা এটাই জানতে পারছি যে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স, ঠিক আছে, মৌর্য কিংস যারা ছিল তাদের ক্রোনোলজিক্যাল টাইম পিরিয়ড, এগুলো সম্পর্কে জানতে পারছি। এরপরে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে যে বুদ্ধিস্ট লিটারেচার ছিল, কিছু কিছু বুদ্ধিস্ট লিটারেচার ছিল, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। যেমন ইন্ডিয়ান বুদ্ধিস্ট টেক্সট একটা ছিল, সেটা হচ্ছে জাতাকাস। জাতাকাস থেকে, যেটা একটা বুদ্ধিস্ট টেক্সট, সেখান থেকেও আমরা কিন্তু মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারছি। তোমরা হয়তো সকলেই জানো যে যখন বুদ্ধিস্ট লিটারেচার থেকে কেন জানতে পারছি, কারণ অশোক যখন কলিঙ্গ ওয়ারের পর সে নিজেই একজন বুদ্ধিজমকে ফলো করছিল, তাই না? অশোক নিজেই একজন বুদ্ধিস্ট হয়ে গেছিল। তো সেখান থেকে অবভিয়াস যে যেহেতু সে নিজে একজন বুদ্ধিস্ট হয়ে গেছে, তাহলে বুদ্ধিস্ট টেক্সট থেকেও আমরা মৌর্যদের সম্পর্কে কিছু ইতিহাস পাবো। তো সেখান থেকে জাতাকাস নামে একটা বুদ্ধিস্ট টেক্সট ছিল, সেখান থেকে আমরা বুদ্ধিজম তোমার মৌর্যদের হিস্ট্রি সম্পর্কে জানতে পারি। এরপরে এরপরে অশোক কি করেছিল? অশোক পুরো বুদ্ধিজমটাকে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে দিয়েছিল। যেমন সে তিব্বতে পর্যন্ত ছড়িয়ে দিয়েছিল, তারপরে তোমার শ্রীলঙ্কা, বিভিন্ন প্রদেশে, ভারতবর্ষের মধ্যেও, সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বাইরেও পুরো বুদ্ধিজমটাকে ছড়িয়ে দিয়েছিল। যখন আমরা অশোক সম্পর্কে ডিসকাস করব তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো যখন সিলিয়নিস বুদ্ধিস্ট টেক্সট মানে কি? সিলিয়ন হচ্ছে কি, যে শ্রীলঙ্কার পূর্বের নাম। সিলিয়ন যেটা, সেটা হচ্ছে শ্রীলঙ্কার পূর্বের নাম। তো সিলিয়নিস বুদ্ধিস্ট ক্রনিক্যালস, সেটা হচ্ছে নাম হচ্ছে দীপবংশ। দীপবংশ নামে যেই বুদ্ধিস্ট টেক্সটটি রয়েছে, আমি একদম সিম্পল ভাষায় বলছি, যে বুদ্ধিস্ট টেক্সট বা বুদ্ধিজমের যে বইটা রয়েছে সেটা হচ্ছে দীপবংশ এবং মহাবংশ। সেখান থেকে আমরা কি জানতে পারছি? সেখান থেকে আমরা মৌর্যদের ইতিহাস সম্পর্কে জানতে পারছি। এবং মোর স্পেসিফিকলি যদি আমি বলি যে কিভাবে অশোক শ্রীলঙ্কায় বুদ্ধিজমটাকে ছড়িয়ে দিয়েছিল বা বুদ্ধিজমটাকে বিস্তার করেছিল, সেই বিস্তার সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি? এটা আমরা জানতে পারছি ওই দীপবংশ এবং মহাবংশ থেকে। এরপরে নেক্সট আরেকটা টেক্সট রয়েছে, সেটা হচ্ছে তিব্বতিয়ান বুদ্ধিস্ট টেক্সট, তার নাম হচ্ছে দিব্যবদন। দিব্যবদনা থেকে আমরা কি জানতে পারছি? দিব্যবদনা থেকে কিভাবে অশোক তার নিজস্ব প্রচেষ্টায় বুদ্ধিজমটাকে তোমার তিব্বতে ছড়িয়ে দিয়েছিল, সেই সম্পর্কে আমরা দিব্যবদন থেকে জানতে পারি। তাহলে এখান থেকে এইটুকুই মনে রাখতে হবে যে দীপবংশ এবং মহাবংশ, এখান থেকে আমরা কোথাকার বুদ্ধিজম সম্পর্কে জানতে পারছি বা কি জানতে পারছি। বেসিক্যালি দীপবংশ এবং মহাবংশ এটা হচ্ছে একটা সিলিয়নিস বুদ্ধিস্ট টেক্সট, অর্থাৎ শ্রীলঙ্কান টেক্সট, যেখান থেকে আমরা অশোক কিভাবে শ্রীলঙ্কায় তার বুদ্ধিজমটাকে ছড়িয়ে দিয়েছিল সেটা জানতে পারছি। আর দ্বিতীয়ত দিব্যবদন, যেটা হচ্ছে একটা তিব্বতিয়ান টেক্সট, যেখান থেকে অশোক কিভাবে তিব্বতে বুদ্ধিজমটাকে ছড়িয়ে দিয়েছিল সেখান থেকে আমরা জানতে পারছি। তো এইগুলো মোটামুটি ছিল তোমার লিটারেরি সোর্সের মধ্যে পড়বে। অর্থাৎ বুঝতেই পারছো যে যে সমস্ত বইগুলো লেখা হয়েছে সেই সমস্ত লেখনীর মধ্য দিয়ে আমরা এটা জানতে পারলাম। এরপরে আমরা পড়ে যাব কোনটাকে? আর্কিওলজিক্যাল সোর্সেস। আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে কী কী পড়বে? আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে অশোকান এডিক্টস আর ইনক্রিপশন। অশোকের এডিক্ট রয়েছে এবং ইনস্ক্রিপশন রয়েছে, অর্থাৎ অশোক তার রাজত্বকালে যে সমস্ত পিলারগুলোতে, মানে আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, যে অশোক তার রাজত্বের সময় কি করেছিল? বিভিন্ন পিলার তৈরি করেছে, ঠিক আছে, বিভিন্ন স্তূপ তৈরি করেছে। এবার সেই স্তূপের উপর কিছু কিছু লেখা বলে না, যাকে আমরা বলেছিলাম যে বিভিন্নভাবে সেই স্তূপের উপর বা পিলারের উপর কিছু কিছু বক্তব্য লিখে দিয়েছে। এবার সেই বক্তব্যগুলো কি লিখেছে? যখন আমরা অশোকের ধম্ম পলিসি পড়বো, অশোকের ধম্ম পলিসি, সেখানে দেখবো যে কিভাবে একজন ইন্ডিভিজুয়ালকে, কিভাবে একজন প্রজাকে তাদের পেরেন্টসদের মেনে চলতে হবে, তাদের রাজাকে মেনে চলতে হবে,
এবং সেই সঙ্গে সঙ্গে গুরুজনদের কিভাবে শ্রদ্ধা করতে হবে, তারপরে ব্রাহ্মণদের কিভাবে শ্রদ্ধা করতে হবে, যে এই সমস্ত যে বক্তব্যগুলো, এবং সেই সঙ্গে সঙ্গে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালানো হয়। তো এটা যখন আমরা পড়বো 14 মেজর রক এডিক্টস, 14 মেজর রক এডিক্টস অশোকের, সেখানে যখন দেখব যে কিভাবে অশোক স্পষ্টভাবে প্রত্যেকটা ইনস্ক্রিপশনের মধ্য দিয়ে বলে দিয়েছে যে যেমন 1 নম্বর ইনস্ক্রিপশনে যদি আমি কথা বলি, সেখানে বলে দিয়েছিল কি, যে কোনো অ্যানিম্যাল স্যাক্রিফাইস করা যাবে না, ঠিক আছে, বা ফেস্টিভ গ্যাদারিংসে কোনো অংশগ্রহণ করা যাবে না। ফেস্টিভ গ্যাদারিংস বা অ্যানিম্যাল স্যাক্রিফাইস মানে বুঝতে পারছো যে পশু হত্যা করা যাবে না, এবং ফেস্টিভ গ্যাদারিংসে ফেস্টিভ সিজনে যে গ্যাদারিংসগুলো হয় সেই সমস্ত জিনিসগুলোকে এড়িয়ে চলতে হবে। এটা 1 নম্বর জায়গায়। মানে এটা কি, এখান থেকে কি বোঝানো হচ্ছে, যে এখান থেকে তাদের রুলগুলো বলে দেওয়া হচ্ছে, এবং রুলগুলোকে কীভাবে এক্সপ্রেস করা হচ্ছে, ঠিক আছে, এই রুলগুলোকে এক্সপ্রেস করা হচ্ছে এরকমভাবে যে বিভিন্ন স্তূপের উপর সেইগুলোকে লিখে দেওয়া হচ্ছে, দিয়ে বিভিন্ন জায়গায় ওগুলোকে রেখে দেওয়া হচ্ছে। তো এইভাবে তার ছিল রুল করার প্রসেস, ঠিক আছে। তো এগুলো ছিল বেসিক্যালি এডিক্টস বা ইনস্ক্রিপশন। তো অশোকের যে এডিক্ট ছিল, এটা ছিল 3 ধরনের এডিক্ট ছিল। একটা ছিল রক এডিক্ট, পিলার এডিক্ট, আর হচ্ছে কেভ ইনস্ক্রিপশন। দেখো, রক এডিক্ট মানে বুঝতেই পারছো, রক এডিক্ট মানে বিভিন্ন পাথরের গায়ে, ঠিক আছে, বিভিন্ন পাথরের গায়ে সেগুলোকে লিখে রাখছে, যে সমস্ত জিনিসগুলো লেখা হচ্ছে সেগুলোকে আমরা বলবো রক এডিক্ট। তারপরে পিলার এডিক্ট মানে কি, মানে কৃত্রিমভাবে কোনো কিছু পিলার তৈরি করা হচ্ছে, এবার সেই পিলারের উপর বিভিন্ন যে শাসন কার্য সম্পর্কে সেগুলো সম্পর্কে বলে দেওয়া হচ্ছে, এগুলোকে আমরা বলবো পিলার এডিক্ট। তারপর হচ্ছে কেভ ইনস্ক্রিপশন। কেভ ইনস্ক্রিপশন মানে কি, যে বিভিন্ন যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের গুহার মধ্যে কিছু কিছু জায়গায় কি করতে হবে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে বা প্রত্যেকটি প্রজাকে কি করতে হবে না করতে হবে সেই সম্পর্কে বলে দেওয়া রয়েছে। এই 3 ধরনের এডিক্টস সম্পর্কে অশোকের আমরা জানতে পারি। এবার এগুলোকে প্রথমে কে ডিসাইফার করেছিল, বেসিক্যালি কে প্রথমে খুঁজে বের করেছিল বা কে প্রথমে খনন করে পেয়েছিল, সে হচ্ছিল জেমস প্রিন্সেপ। 1837 খ্রিস্টাব্দে প্রথম জেমস প্রিন্সেপ নামক একজন ব্যক্তি, সে কী করে এইগুলোকে প্রথমে খুঁজে পায়, আইডেন্টিফাই করতে পারে এই ধরনের ইনস্ক্রিপশনগুলোকে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি, এই নামটা অ্যাকচুয়ালি তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা জানতে পারবো কি, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে লেখাগুলো ছিল এটা কি কোন ভাষায় লেখা ছিল, এই সম্পর্কে একটু জানতে হবে। দেখো, এই যে লেখাগুলো এরকম তো নয় যে বাংলা কিংবা ইংরেজিতে হবে, কারণ ইংলিশ কিংবা বেঙ্গলি এটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, তখনকার দিনে হয়তো এই ল্যাঙ্গুয়েজ ছিল না। তো এগুলোকে আমরা কিভাবে ফলো করব সেটা নির্ভর করছে কার উপর। তো এই সমস্ত যে, হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে পিলারগুলো, বিভিন্ন যে রক এডিক্ট ছিল কিংবা অশোকান যে এডিক্টগুলো ছিল, এই সমস্ত এডিক্টগুলো অ্যাকচুয়ালি কোন ভাষায় লেখা ছিল, কারণ বাংলা কিংবা ইংলিশ সেই সময় মডার্ন ল্যাঙ্গুয়েজ ছিল না। এটা হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেই সময়কার ল্যাঙ্গুয়েজ ছিল না। তো এই যে লেখাগুলোকে লেখা হতো প্রাকৃত ভাষায়, প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা হতো। তবে সব জায়গায় ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে, এগুলোকে প্রাকৃত ভাষায় লেখা হতো। কিন্তু এছাড়াও কিছু কিছু ভাষা ছিল, যেমন নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিমে দিকে যে সমস্ত ইনস্ক্রিপশনগুলো পাওয়া গেছে, সেখানে কোন ভাষায় লেখা হয়েছে, সেখানে খারস্তি ভাষায় লেখা হয়েছে। কোন ভাষায়? খারস্তি ভাষায় লেখা হয়েছে। তারপরে আমরা যখন ওয়েস্টের দিকে চলে যাব, একদম পশ্চিমের দিকে চলে যাব, তখন কোন ভাষায় লেখা হয়েছে? গ্রিক বা আরমিক ভাষায় লেখা হয়েছে। তারপরে আমরা যখন ইস্টের দিকে চলে আসব, অর্থাৎ মডার্ন ডে যেগুলোকে বাংলাদেশ, তারপরে তোমার বলতে পারো ওয়েস্ট বেঙ্গল পড়ছে, সেদিকে যখন চলে আসব, তখন এদিকের যেখানে পিলারগুলো পাওয়া গেছে মৌর্য সাম্রাজ্যের আন্ডারে, সেগুলো হচ্ছে ব্রাহ্মণী ভাষায় ওগুলোকে কিন্তু লেখা হয়েছিল। ইস্টের দিকে ব্রাহ্মী ভাষায়, ওয়েস্টের দিকে গ্রিক বা আরমিক। আর যখন নর্থ ওয়েস্ট, কারণ নর্থ ওয়েস্ট বুঝতেই পারছো, ওখানে তোমার বিভিন্ন ইনভেশনগুলো হচ্ছিল, অর্থাৎ এখান থেকে কিন্তু গ্রিকদের একটা প্রভাবও ছিল, তাই না? গ্রিক থেকে কিংবা বলতে পারো যে মুসলিম রুলার, ইরান থেকে, তারপরে তোমার কাজাখস্তান থেকে, এই সমস্ত জায়গা থেকে যারা রুলার ছিল তারা কিন্তু অ্যাটাক করতে যাচ্ছিল। তো ওখান থেকে যে সমস্ত পিলার পাওয়া গেছে, সেখানকার যে ল্যাঙ্গুয়েজ সেটা কেমন ছিল? সেটা ছিল খারস্তি, ঠিক আছে। এটা মোটামুটি ছিল কি, যে অশোকান এডিক্টগুলো কী কী ছিল। এরপরে আদার ইনস্ক্রিপশনের মধ্যে আমরা পড়বো যে জুনাগড় রক ইনস্ক্রিপশন। জুনাগড় রক ইনস্ক্রিপশন অফ রুদ্রদমন, এখান থেকেও আমরা জানতে পারি মৌর্যদের
তাদের অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, তারা কেমন চালাচ্ছিল অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে, সেখান থেকে আমরা জানতে পারি জুনাগড়। শুধুমাত্র এইটুকু জানতে হবে যে জুনাগড় রক ইনস্ক্রিপশন থেকে আমরা কোন সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি, এটা তোমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। তো জুনাগড় রক ইনস্ক্রিপশন থেকে আমরা মৌর্যদের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এরপরে আদার্স মেটেরিয়াল যেটাকে বলা হচ্ছে, আদার্স মেটেরিয়াল যেগুলোকে আমরা খনন করার পরে, ঠিক আছে, খনন করার পর যেগুলোকে খুঁজে পাই সেগুলোকে আমরা বলছি কি আদার্স মেটেরিয়াল। ঠিক আছে, আদার্স মেটেরিয়ালের মধ্যে যেগুলো পড়বে, যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে উডেন প্যালেস, মানে যে কাঠের যে রাজপ্রাসাদ ছিল, তার কিছু কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তো সেখান থেকে আমরা মৌর্যদের সম্পর্কে জানতে পারি। এইগুলো মোটামুটি ছিল তোমাদের কি, যে সোর্সেস অফ মৌর্যান হিস্ট্রি। তবে এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে কি যে অশোকান 14 মেজর রক এডিক্ট, অশোকের 14টি মেজর রক এডিক্টের মধ্যে কি কি কথা বলা হয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। যেমন 1 নম্বর রক এডিক্টে বলা হয়েছে কি যে প্রহিবিশন অফ এনিম্যাল স্যাক্রিফাইস অ্যান্ড ফেস্টিভ গ্যাদারিং। 1 নম্বর রক এডিক্টে কি বলা হয়েছে, যে বিভিন্ন যে ইন্ডিভিজুয়াল রয়েছে না, সেই ইন্ডিভিজুয়ালদের কিন্তু বা প্রজাদের কিন্তু পশুদের কিন্তু মারা চলবে না। এনিম্যাল স্যাক্রিফাইস মানে কি, পশুদের মারা চলবে না, এবং সেই সঙ্গে সঙ্গে ফেস্টিভ সিজনে বেশি গ্যাদারিং করাও চলবে না। তারপরে কি রয়েছে, যে মেজার অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মানে প্রত্যেক প্রজাদের তাদের সমাজ সেবার কথা ভাবতে হবে। তারপরে রেসপেক্ট টু 3 নম্বর যেটা ছিল, 3 নম্বরে দেখবে অশোকান রক এডিক্টে রেসপেক্ট টু ব্রাহ্মণাস, ব্রাহ্মণদের রেসপেক্ট করতে হবে। তারপর 4 নম্বরে হচ্ছে কি, যে 4 নম্বরে তোমার যে বড়রা যারা রয়েছে বা রিলেটিভ যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে। 5 নম্বর রক এডিক্টে যেটা লেখা ছিল সেটাকে দেখবে যে অ্যাপয়েন্টমেন্ট অফ ধর্মা মহামন্ত্রাস, অর্থাৎ অ্যান্ড দেয়ার ডিউটিস, মানে ধর্মা মহামন্ত্রা কাকে বলেছিল, কাকে বলা হচ্ছে একটু বুঝে নাও। ধর্মা মহামন্ত্রা হচ্ছে যে অশোক তার ধর্ম পলিসিটাকে অ্যাপ্লাই করার পরে, যখন কলিঙ্গ ওয়ারের পর সে কিছু একটা নির্দিষ্ট তুমি বলতে পারো একটা অফিসিয়ালকে বসায় বা নির্দিষ্ট একটা অফিস তৈরি করে, যেখানকার হেড হচ্ছে কে, ধর্ম মহামন্ত্র। ধর্ম মহামন্ত্রের কাজ কি হচ্ছে, যে অশোকের যে ধর্ম পলিসিটাকে ঠিকঠাকভাবে সমস্ত জায়গায় প্রচার করা হচ্ছে কিনা সে সেই বিষয়টাকে পর্যবেক্ষণ করবে, সেই বিষয়টাকে সে দেখবে, এবং তাকে বলা হচ্ছে কি ধর্ম মহামন্ত্রা। তারপরে 6 নম্বরে যেটা দেখবে, নিড ফর দি এফিসিয়েন্ট অর্গানাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে ওই যে ধর্মার জন্য যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে চালাতে হবে, তার জন্য যেন এফিসিয়েন্ট মানে সুদক্ষ ব্যক্তির নির্বাচন করা সম্ভব হয়, সেই সম্পর্কের জন্য বা তার জন্য যে সমস্ত আমাদের পদক্ষেপগুলো নিতে হবে সেইগুলো কিন্তু 6 নম্বর ইনস্ক্রিপশনে বলা রয়েছে। তারপরে 6 নম্বর যে তোমার রক এডিক্ট সেখানে বলা রয়েছে। 7 নম্বর রক এডিক্টে কি বলা রয়েছে, নিড ফর টলারেন্স অ্যামাং অল রিলিজিয়াস সেক্টস, মানে যদিও অশোক নিজে বুদ্ধিজমটাকে ফলো করেছিল, সে কিন্তু একথা বলেনি যে বুদ্ধিজমকে ফলো করলে বাকি সমস্ত যে রিলিজিয়াস রয়েছে সেগুলোকে আমরা তাদের প্রতি দুর্ব্যবহার করব, সে কিন্তু সে কথা বলেনি। সমস্ত ধর্মকে আমাদের সমানভাবে রেসপেক্ট করতে হবে, এই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কনকোয়েস্ট থ্রু ধর্মা ইনস্টেড অফ ওয়ার, যেটা বলছিলাম যে কোনো জায়গাকে তারপরে 9 নম্বরটা দেখে নাও। 9 নম্বরটা যেটা ছিল, যে অ্যাটাক অন মিনিংলেস সেরিমনিস অ্যান্ড রিচুয়ালস, যেটা আমি বলতে চাইছিলাম যে ব্রাহ্মণিজমের ক্ষেত্রে কিছু কিছু মিনিংলেস রিচুয়ালসকে মেনে চলছিল। যখন লেটার বৈদিক পিরিয়ডে ব্রাহ্মণিজমটাকে বেশি হেভি হয়ে গেছিলো, ব্রাহ্মণরা যখন সমাজের উপর বেশি হেভি হয়ে গেছিলো, তখন তারা কি করছিল, বিভিন্ন রিচুয়ালসগুলোকে, যেগুলো খুবই ছিল মিনিংলেস, সেগুলোকে তারা অ্যাপ্লাই করছিল, এবং সেই সমস্ত মিনিংলেস রিচুয়ালসগুলোকে কিন্তু অশোক বলেছিল সেগুলোকে আমাদের, বা অশোকের ধর্ম পলিসি থেকে এগুলোকে রিমুভ করা হয়েছিল, বা সেগুলোকে আমাদের অ্যাটাক করতে হবে। অ্যাটাক করার অর্থ যে সেগুলোকে মেনে চলা যাবে না বা মেনে চলার প্রয়োজন নেই। তারপরে হচ্ছে কনকুয়েস্ট থ্রু ধর্মা ইনস্টেড অফ ওয়ার, মানে যুদ্ধের পরিবর্তে আমাদের অশোকের মতে যুদ্ধের পরিবর্তে ধর্মের মধ্য দিয়ে কোনো একটা জায়গাকে আমাদের কনকুয়েস্ট করতে হবে, অর্থাৎ জয়লাভ করতে হবে। তার মানে এই নয়, দেখো যখন অশোক কিন্তু ধর্মা পলিসি অ্যাপ্লাই করার তোমার গ্রহণ করার পূর্বে অশোক কিন্তু প্রচুর যুদ্ধ করেছে, এবং অশোক কিন্তু অনেক জায়গাকে এরকমভাবে কনকুয়েস্ট করেছে যে যেখানে যুদ্ধ করেছে, এবং যুদ্ধ করে অনেক লোককে মারার পরে সেই জায়গাটাকে দখল করেছে। কিন্তু ধর্ম পলিসির থেকে সে কি করে, যে
এরকম ফিজিক্যাল কনকোয়েস্ট করা যাবে না, অর্থাৎ ওখানকার প্রজাদের কিংবা ওখানকার লোকেদের মৃত্যু মেরে আমাদের কিন্তু ওই জায়গাটাকে কনকোয়েস্ট করা যাবে না। তার পরিবর্তে আমরা ধর্ম পলিসিকে অ্যাপ্লাই করব। অর্থাৎ তাদের উপর আমরা সদয় হব এবং তাদের প্রজাদের উপর আমরা কিন্তু কোনো কি করা হবে না, তার প্রজাদের উপর কিন্তু কোনো অত্যাচার করা হবে না। তো এইটুকু বলা হয়েছে যে ধর্মা কনকোয়েস্টের মাধ্যমে আমরা কিন্তু কোনো জায়গাকে জয়লাভ করব। তারপর হচ্ছে এক্সপ্লানেশন অফ ধর্ম পলিসি। এটা হচ্ছে 11 নম্বরে রয়েছে। এক্সপ্লানেশন ধর্ম পলিসিটাকে কি বলা হয়েছে, এটা 11 নম্বর যে রক এডিক্টটা রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? তো এইভাবে টোটাল 14টা রক এডিক্ট রয়েছে। সেই সমস্ত 14টা রক এডিক্ট সম্পর্কে অ্যাকচুয়ালি ধর্ম পলিসি সম্পর্কে কোথায় কি বলা রয়েছে রক এডিক্টে, সেগুলো সম্পর্কে একটু তোমাদের জানতে হবে। তাহলে রক এডিক্ট কমপ্লিট হয়ে গেলে আমরা পুরো সোর্স অফ মৌরিয়ান হিস্ট্রি সম্পর্কে আমরা জেনে গেলাম। সোর্স অফ মৌরিয়ান হিস্ট্রিতে আমরা প্রথমে পড়লাম যে লিটারেরি সোর্স, তারপরে পড়লাম আর্কিওলজিক্যাল সোর্স। তো এই দুটো সোর্স থেকে আমরা অ্যাকচুয়ালি মৌর্যদের হিস্ট্রি সম্পর্কে জানতে পারি। এরপরে নেক্সট পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অরিজিন অফ মৌরিয়ানস। মৌর্যদের অরিজিন সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি সেটাকে আমরা নেক্সট ভিডিও লেকচারে দেখব। ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওতে এতদূর। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।